ভারতীয় গরু আর লাগবে না বাংলাদেশের, ঢাকার এই এক ঘোষণায় যেন পুড়িয়ে দিয়েছে ভারতের গরু ব্যবসায়ীদের কপাল। একদিকে ভারতে গরু কুরবানির উপর নিষেধাজ্ঞা, অন্যদিকে বাংলাদেশের ভারতীয় গরুর বাজারে তালা। এ যেন নিজের পায়ে নিজেই কোদাল মেরেছে মোদি। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না, দু বাটি না, তিন বাটি গরুর গোশত খেয়েছে। তবে শুভেন্দু অধিকারী আমাদের বাংলাদেশের একজন মানুষ, বা তার পিতা বাংলাদেশের প্রধান এজেন্ডা হচ্ছে বাংলাদেশি উৎখাতের, বাংলাদেশি হটানোর। তো প্রথম তো শুভেন্দুকে দিয়েই উদ্বোধন করা উচিত নরেন্দ্র মোদীর বাঙালি খেদাও বা বাংলাদেশি খেদাও আন্দোলন। কোরবানি ঈদ এবং নামাজ নিষিদ্ধ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে মুসলমানদের সাথে সাথে হতাশা করেছিল সারা বিশ্বের মুসলমানরা। ইতিমধ্যে সেই ভারতের হিন্দুরাই প্রতিবাদ করছে, কেননা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভয়ঙ্করভাবে তারা মাঠে নেমেছে। তাদের নিজেদের পালিত যে পশু, সে গরু বিক্রি করতে চেয়েছে প্রত্যেক বছরে ঈদের মধ্যে বিক্রি করে মুসলমানদের কাছে, কিন্তু তারা এবার বিক্রি করতে না পেরে তারা রাজপথে নেমে পড়েছে। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। ভারতীয় গরু আর লাগবে না বাংলাদেশের, ঢাকার এই এক ঘোষণায় যেন পুড়িয়ে দিয়েছে ভারতের গরু ব্যবসায়ীদের কপাল। একদিকে ভারতে গরু কুরবানির উপর নিষেধাজ্ঞা, অন্যদিকে বাংলাদেশের ভারতীয় গরুর বাজারে তালা। এ যেন নিজের পায়ে নিজেই কোদাল মেরেছে মোদি। যে বাংলাদেশকে একসময় ভারতীয় গরুর উপর নির্ভরশীল বলে ব্যঙ্গ করা হতো, সেই বাংলাদেশি এখন চাহিদার তুলনায় লাখ লাখ বেশি গবাদি পশু মজুদ রেখে স্বয়ংসম্পূর্ণতার শক্ত বার্তা দিচ্ছে। সীমান্তে নেই আগের মতো গরুর চোরাচালান, নেই রাতের আধারে বিএসএফ এর গুলির শব্দ। উল্টো এবার সীমান্তের ওপারে আতঙ্কে ভারতীয় খামারি ও ব্যবসায়ীরা। বাংলাদেশি বাজার ছাড়া তাদের হাজার হাজার কোটি টাকার গরুর ব্যবসা কার্যত মুখ থুবড়ে পড়েছে। একসময় কোরবানির ঈদ মানেই ছিল ভারতীয় গরুর দাপট। সীমান্তের ওপার থেকে দলে দলে গরু ঢুকতো বাংলাদেশে, আর সেই ব্যবসাকে কেন্দ্র করে প্রাণ হারাতো অসংখ্য বাংলাদেশি। কিন্তু সেই সময় আর নেই। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুধু রংপুর বিভাগে এবার মজুদ রয়েছে 20,23,000-এর বেশি গবাদি পশু, যা চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ। দিনাজপুর থেকে পাবনা, কুড়িগ্রাম থেকে রংপুর, সর্বত্র এখন দেশীয় গরুতেই জমে উঠছে কোরবানির হাট। খামারিরা বলছেন, ভারতীয় গরু বাজারে ঢুকতে না পারলে বহুদিন পর তারা প্রকৃত লাভের মুখ দেখবেন। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গে চিত্র একেবারেই ভিন্ন। সেখানে হিন্দু খামারি ও গরু ব্যবসায়ীদের কণ্ঠে এখন হতাশা আর ক্ষোভ। মুসলিম ক্রেতারা নানা ভয় ও নিরাপত্তাহীনতায় গরু কিনতে না আসায় ধস নেমেছে বাজারে। কেউ ঋণ শোধ করতে পারছেন না, কেউ আবার প্রকাশ্যে কাঁদছেন ব্যবসা বন্ধ হওয়ার আশঙ্কায়। তারা স্বীকার করছেন, বাংলাদেশের বাজারই ছিল তাদের সবচেয়ে বড় ভরসা। কারণ সীমান্তের এপারে কোরবানির মৌসুম মানেই ছিল কোটি কোটি টাকার বেচাকেনা। কিন্তু এবার বাংলাদেশি বাজার বন্ধের মতো অবস্থায় ভারতীয় ব্যবসায়ীদের মাথায় হাত। বাংলাদেশ এখন আর ভারতের গরুর বাজারের উপর নির্ভরশীল নয়, বরং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে বহু ভারতীয় খামারি ও ব্যবসায়ী এতদিন টিকে ছিল মূলত বাংলাদেশের বিশাল কোরবানির বাজারকে ঘিরে। যে দেশকে একসময় ভারতীয় ব্যবসায়ীরা নিজেদের স্থায়ী ক্রেতা ভাবত, সেই বাংলাদেশ আজ নিজের উৎপাদনে শুধু স্বয়ংসম্পূর্ণই নয়, বরং সীমান্ত নির্ভর পুরনো অর্থনৈতিক শৃঙ্খল ভেঙে নতুন বাস্তবতা তৈরি করেছে। আমার সামনে কুরবানির দিনে এক বাটি না, দু বাটি না, তিন বাটি গরুর গোশত খেয়েছে। ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদীর দল বিজেপির অন্যতম নেতা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার খেলেন 3 বাটি গরুর মাংস। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তার সেই গরুর মাংস খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। গরু মাংস তুমি লুকিয়ে লুকিয়ে খেও না, প্রকাশ্যে খাও। মনে হয় ওটা কম খাচ্ছ, তাই তোমার একটু ভয় বেশি হচ্ছে। একে তো মুসলমানদের নিয়ে নানা সময় বাজে মন্তব্য করতে দেখা যায় শুভেন্দুকে, তার উপর এভাবে গরুর মাংস খাওয়ার ভাইরাল ভিডিও নিয়ে এখন তোলপাড় পুরো পশ্চিমবঙ্গ। ভিডিওটিতে
দাবি করা হচ্ছে বিজেপির এই নেতা মুসলিম পরিবারের সঙ্গে বসে খাবার খাচ্ছেন এবং সেখানে গরুর মাংস পরিবেশন করা হয়েছিল। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুক, এক্স, ইউটিউব ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে। তবে ভিডিওটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কোথায়, কবে বা কোন পরিস্থিতিতে ভিডিওটি ধারণ করা হয়েছে সে সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। রাজনৈতিক অঙ্গনের অনেকেই মনে করছেন ভিডিওটি ঘিরে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে তা মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। অন্যদিকে সমালোচকরা বলছেন অতীতে ধর্মীয় ইস্যুতে কড়া অবস্থান নেওয়া নেতার বিরুদ্ধে এমন ভিডিও প্রকাশ পাওয়ায় সাধারণ মানুষদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেক ব্যবহারকারী বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ধর্মীয় ইস্যুতে কঠোর বক্তব্য দেয় একজন রাজনীতিক যদি সত্যি এমন কিছু করে থাকেন তাহলে সেটি রাজনৈতিকভাবে বড় ধরনের বিতর্ক তৈরি করতে পারে। আবার অনেকে বলছেন শুধুমাত্র একটি ভাইরাল ক্লিপ দেখে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, কারণ বর্তমানের প্রযুক্তির মাধ্যমে ভিডিও সম্পাদনা বা বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি করাও খুব সহজ হয়ে গেছে। অন্যদিকে গত বছরের এপ্রিলে ঘটে যাওয়া কাশ্মীর হামলার ঘটনায় শুভেন্দু সরাসরি মুসলিমদের 260টি লাশ ফেলার হুমকি দিয়েছিলেন। এবার তিনিই কিনা নিজের স্বার্থে একে একে 3 বাটি গরুর মাংস খেলেন। ভিডিওটি ঘিরে বিজেপির স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বলে সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, যদিও এসব পোস্টের সত্যতাও নিশ্চিত নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান সময়ে সামাজিক মাধ্যম রাজনীতির বড় একটি হাতিয়ার হয়ে উঠেছে। ফলে কোনো ঘটনা সত্য হোক বা গুজব, দ্রুতই তা লাখো মানুষের কাছে পৌঁছে যায়। আলিফ চৌধুরী, আমার দেশ। আমি ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী আমাদের বাংলাদেশের একজন মানুষ, বা তার পিতা বাংলাদেশের ছিলেন। তো আজকে সেই জায়গা থেকে তিনি ওই যে কুকুরে কুকুরের মাংস খায় না যে একটা কথা আছে, আমরা দেখলাম যে তার প্রধান এজেন্ডা হচ্ছে বাংলাদেশি উৎখাতের, বাংলাদেশি হটানোর। তো প্রথম তো শুভেন্দুকে দিয়েই উদ্বোধন করা উচিত নরেন্দ্র মোদীর বাঙালি খেদাও বা বাংলাদেশি খেদাও আন্দোলন। এই শুভেন্দুকে ঘাড় ধরে তারপরে বের করে দেওয়া উচিত পশ্চিমবঙ্গ থেকে, কারণ সে বাংলাদেশি। ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সারা দেশ হত্যা, খুন চলছে এবং এর আগে মানুষ দায়িত্বশীল যারা ছিলেন তারা ইন্টেরিয়ামের অজুহাত দিত। এখন একটা শক্তিশালী সরকার, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমেদের মতো এরকম একজন নেতাও আছেন, তো তথাপি আমরা এখন দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা অবনতি রয়ে গেছে। বরং কেউ কেউ বলছে যে ইন্টেরিয়াম ভালো ছিল। দেখুন, সালাউদ্দিন আহমেদ, তার মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর তিনি এই 3 মাসে যতটুকু কথা বলেছেন, ভূমিকা রেখেছেন, মানুষের সামনে তার যে কণ্ঠ গিয়েছে তা সম্পূর্ণ তার উল্টো জায়গা থেকে গিয়েছে। তিনি আইনমন্ত্রীর দায়িত্বটুকু পালন করেছেন। তিনি এখনও স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সফলতা তো দূরের কথা, তিনি ব্যর্থতার অনেক নিচে অবস্থান করছেন। এবং তিনি দায়িত্ব নেওয়ার পরে আইন শৃঙ্খলার চরম অবনতি, গ্রামে গ্রামে চুরি ডাকাতি থেকে শুরু করে ছিনতাই, মানুষ এখন সূর্য ডোবার পরে ঘর থেকে বের হচ্ছে না, এবং সাধারণ মানুষের ভিতরে চরম আতঙ্ক। এবং এমন কোনো দিন নাই যে সারা বাংলাদেশে খুনের, মনে হয় যেন পত্রিকাগুলোতে একাধিক খুনের খবর, জোড়া খুন, 3 জন 4 জন আত্মহত্যা, মানে এই যে মানুষের ভিতরে যে একটা মোরালি যে অস্থিরতা চলছে, মানুষ যে অভাব অনাটন সহ রাষ্ট্রের যে অস্থিরতাটা প্রশমনের জন্য রাষ্ট্রের যেই করণীয় এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে চরমভাবে তিনি দূরে আছেন বলে মনে করি। এবং আমি মনে করি যে সালাউদ্দিন আহমেদ পারছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করতে, এবং তার সেই অভিজ্ঞতা দক্ষতা কিছুই নাই। কারণ হচ্ছে তিনি এর আগে তিনি যতটুকু অলি আহমেদের
যোগাযোগ মন্ত্রণালয়ের তিনি প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি কখনো এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেননি। তাকে হয়তো তার কথা, তার দৈহিক অবকাঠামোগতভাবে একটা সৌন্দর্য থাকলেও তার কর্মকাণ্ডে এখন পর্যন্ত কোনো ওইরকম সৌন্দর্য প্রকাশ পায়নি। ভারতে মুসলিম নিধন চলছে, বড় ধরনের আশঙ্কা করছেন কিনা বাংলাদেশ ভারত সম্পর্কে? ভারত আমাদের কখনো বন্ধু ছিল না, এখনো বন্ধু নেই। আমরা ভারতকে বন্ধু হিসেবে চাই না, আমরা ভারতকে একজন সৎ প্রতিবেশী হিসাবে চাই। ভারতের কাছে আমাদের যেই দ্বিপাক্ষিক যেই আমাদের সম্পর্ক রয়েছে, আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে আমরা উন্নতি চাই। কিন্তু আমরা দেখেছি বিগত 17টি বছর বাংলাদেশে ভারত কোনো সরকারের সাথে সম্পর্ক করেনি, তারা একটা নির্দিষ্ট দলের সাথে, নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পর্ক করেছে। এবং এটার 5 তারিখে আবার দেখলাম একই জিনিস, যে তারা সেই ব্যক্তিকে তারা হেফাজত করেছে, তারা তাকে আবার সেভ করেছে। তো এই বাংলাদেশে মূলত ভারত শাসিত একটা অঞ্চল হিসাবে দীর্ঘ 17 বছর যেমন ছিল, এখনও তার ধারাবাহিকতা চলছে। আমরা ভারত শাসিত বাংলাদেশ হিসাবে দেখতে চাই না। আমরা এটাকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যে লাখো শহীদের রক্তের মধ্য দিয়ে এবং লাখো মা বোনের ইজ্জতের সম্ভ্রমের মধ্য দিয়ে যে মহান মুক্তিযুদ্ধের যেই রক্তের বিনিময়ে যেই দেশকে অর্জন করেছি, সেই রাষ্ট্রটিকে আমরা একটা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা জানি যে 47-এ আমরা পাকিস্তান নামক আলাদা ভূখণ্ড থেকে আলাদা করার জন্যই 1971 সালে ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল। তাও সহযোগিতা করেছিল কখন? একবারে শেষ পর্যায়ে এসে, লাস্টের 10 দিন আগে। তো এবং আমরা দেখেছি যখন এটার স্যালেন্ডার অনুষ্ঠান হয়, আত্মসমর্পণ অনুষ্ঠানে ষড়যন্ত্র করে এটাকে প্রমাণ করা হয়েছে যে 1971 সালের যুদ্ধ, এটা বাংলাদেশের সাথে যুদ্ধ ছিল না, এটা ছিল ভারত পাকিস্তান যুদ্ধ। তো এই ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে ভারত উপস্থাপন করেছে। আমি মনে করি এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার। এই আমাদের মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তাদের এই প্রোপাগান্ডা। এই রক্ত দিয়ে অর্জিত দেশ আমরা রক্ত দিয়েই আবার রাখার জন্য 24শে জুলাই আমাদের প্রায় 1400-র মতো শহীদের রক্ত দিয়ে আবার আমরা অঙ্গীকার করেছি যে এই ভূখণ্ড আমরা রক্ত দিয়েই রাখব। এই ভূখণ্ড কখনো ভারতের গোলামি করবে না, ভারতের তাবেদারি করবে না, ভারতের কৃতদাস হিসাবে বাংলাদেশের মানুষ বসবাস করবে না। আপনি জানেন যে সম্প্রতি পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে, সেখানে মমতা ব্যানার্জি ছিল, কিন্তু আজকে যিনি শুভেন্দু অধিকারী এসেছেন, আমি ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী আমাদের বাংলাদেশের একজন মানুষ, বা তার পিতা বাংলাদেশের ছিলেন। তো আজকে সেই জায়গা থেকে তিনি ওই যে কুকুরের মাংস খায় না যে একটা কথা আছে, আমরা দেখলাম যে তার প্রধান এজেন্ডা হচ্ছে বাংলাদেশি উৎখাতের, বাংলাদেশি হটানোর। তো প্রথম তো শুভেন্দুকে দিয়েই উদ্বোধন করা উচিত নরেন্দ্র মোদীর বাঙালি খেদাও বা বাংলাদেশি খেদাও আন্দোলন। এই শুভেন্দুকে ঘাড় ধরে তারপরে বের করে দেওয়া উচিত পশ্চিমবঙ্গ থেকে, কারণ সে বাংলাদেশি। তো শুভেন্দু বাংলাদেশে থাকবে, বাংলাদেশি তিনি পশ্চিমবঙ্গে থাকবে, আর সেখানে বিভিন্ন আইন করে। আপনি জানেন যে 92,000 মানুষের ভোটাধিকার হরণ করে তারপর পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। এই নির্বাচন যদি বাংলাদেশে হতো, আর 92,000 ভোটারকে ভোটাধিকার হরণ করে নির্বাচন, কল্পনা করার ছিল না। কিন্তু এই মমতা ব্যানার্জি কেন যে তারা এটাকে মেনে নিয়েছে জানি না। ওই মানুষগুলোর ভোটাধিকার হরণ করার পরে মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী সহ তাদের সমস্ত রাজনৈতিক দল, সেখানে সিপিআইএম যে সহ যারা আছেন, তাদের সমস্ত দলের উচিত ছিল আগে ভোটাধিকার, প্রত্যেকটা হিন্দু বাঙালি হোক আর মুসলমান হোক, তাদের ভোটাধিকারকে পুনরুদ্ধার করে তারপরে নির্বাচনে যাওয়া। আমরা দেখলাম মাত্র 50 লাখ ভোটের ব্যবধানে এই বিজেপি তারা বিজয়ী হয়েছে। ওদিকে 92 লাখ মানুষকে ভোটাধিকার হরণ করে 50 লাখ ভোটারের বেশি পেয়ে তারা পাশ করছে। মূলত এটা একটা টেম্পারিং বলে, নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে
বিজেপি ক্ষমতায় এসেছে, যেভাবেই হোক ক্ষমতায় আসুক, এটা নিয়ে আমরা নাক গলাতে চাই না, কারণ এটা আলাদা রাষ্ট্র, আমরা একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক। আমরা তাদেরকে স্পষ্ট বলতে চাই যে ইতিহাস নিয়ে টানাটানি করবা না, ইতিহাস আমাদের মুখস্থ আছে। এই ভারত এটা মুসলমানদের রাষ্ট্র, এখানে সম্রাট বাবর, সুলতানি আমল, তারপরে সেখানে আমাদের যেই সম্রাট শাহজাহান, সম্রাট আকবর থেকে শুরু করে শত শত বছরের ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস। এই অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিল আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী। কলকাতার মেয়র ছিল শেরে বাংলা একে ফজলুল হক, যার কারণে এই পশ্চিমবঙ্গ এটা আমাদের, যার কারণে আমরা আজকে স্বাধীন দেশ হিসাবে আমরা তোমাদের দেশ দাবি করি না, তবে টানাটানি করবো না। টানাটানি করলে তোমরা আমাদের মুসলমান ভাইদের গায়ে হাত দেছো, তোমরা আমাদের উপাসনালয়, আমাদের যে মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের বিভিন্ন মুসলমান ভাই বোনদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন শুরু করেছো, এটা শেষ করতে হবে। এটা শেষ না করলে আমরা বলতে চাই না যে আমরা বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা কোনোভাবে স্পর্শ করব, কারণ আমরা এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা এখানে তোমাদের কারণে আমরা এখানে কোনো উস্কানিমূলক বক্তব্যও দেব না, কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডেও আমরা পা বাড়াবো না। আমরা তো 92 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, অসংখ্য মানুষে আশঙ্কা করেছিল যে বাংলাদেশে রায়ট হবে, এখানে বড় ধরনের একটা রায়ট হবে, কিন্তু সেদিন রায়ট হয় নাই। এখানে ইসলামিক আলেম ওলামা থেকে শুরু করে রাজনৈতিক শক্তির সহযোগিতায় আমাদের এখানে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা চাই যে আমাদের বাংলাদেশের যেই সাম্প্রদায়িক সম্প্রীতি, একই মসজিদ পাশাপাশি মন্দির, একই মন্দিরের পাশে আমাদের ওয়াজ মাহফিল হচ্ছে, আবার সেখানে পালাগান হচ্ছে, সেখানে তাদের কীর্তন হচ্ছে, এটাই আমাদের সৌন্দর্য। তোমরা আমাদের কাছ থেকে শেখো এবং তোমরা আমাদের ওখানে যে সমস্ত মুসলমান ভাইয়েরা আছে তাদেরকে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট, টপিক এবং তাজা খবর আপনাদের মধ্যে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে নিত্য নতুন সকল আপডেট ব্রেকিং নিউজগুলো আপনারা পেয়ে যাবেন। বিদায় নিচ্ছে, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।